স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগতে পারে, এই মুহূর্তে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি থাইল্যান্ডে যেতে চান তাহলে হচ্ছে আপনার থাইল্যান্ডে আপনার এয়ার টিকিট, থাকা খাওয়া খরচ কেমন হতে পারে, প্লাস হচ্ছে আপনার হোটেল বুকিংয়ে হোটেলের কস্ট কেমন আসতে পারে সেটা নিয়ে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন থাইল্যান্ড হচ্ছে এশিয়ার একটা দেশ হলেও এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট সারা ওয়ার্ল্ড থেকে ভিজিট করে থাকে, বিশেষ করে ইউরোপিয়ান, নন ইউরোপিয়ান, এশিয়ান, বাংলাদেশ থেকেও প্রচুর লোকজন কিন্তু থাইল্যান্ডে ভিজিট করে থাকে। বিশেষ করে বিভিন্ন সিজনে কিন্তু থাইল্যান্ডে মানুষ ভ্রমণ করে। বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে আপনার থাইল্যান্ডে আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা, নন ইমিগ্রেশন ভিসা বি, যেটাকে আসলে ওয়ার্ক পারমিট বা বিজনেস ভিসা যেটাই বলেন, নন ইমিগ্রেশন ভিসা ও, তারপরে যেটা রয়েছে রেসিডেন্ট ভিসা, এলিট ভিসা, নন ইমিগ্রেশন ভিসা ইডি, যেটাকে আসলে এডুকেশন ভিসা বলা হয়ে থাকে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে কিন্তু আপনি থাইল্যান্ডে যেতে পারেন। সবচেয়ে বেশি পপুলার যে ভিসাটা সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনার আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, রিকোয়ারমেন্টের ভিতরে যেটা রয়েছে আপনার ডকুমেন্টসগুলো কি লাগবে। ডকুমেন্টসের ভিতরে অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আপনি যে পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করবেন সে দেশ পাসপোর্টে যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে তাহলে যেন অ্যাটলিস্ট 2টা পেজ ফাঁকা থাকে। আর যেটা থাকে, আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন, আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি নতুন পাসপোর্টের সাথে অ্যাটাচমেন্ট করে আপনি সাবমিশন করবেন। আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে। ছবির যেটা রয়েছে কিছু গাইডলাইন আছে, গাইডলাইন মেনে আপনি ছবিগুলো তুলবেন। যেমন হচ্ছে আপনি যখন ছবি তুলবেন তখন হচ্ছে আপনি হ্যাট বা কোনো চশমা ইউজ করতে পারবেন না। আপনি যদি ফিমেল হন, যদি হিজাব পরিহিতা হন, তাহলে হচ্ছে এমনভাবে ছবি তুলবেন যেন আপনার কান দেখা যায়। অনেক সময় ছবির কারণে কিন্তু আপনার ভিসা রিফিউজ হতে পারে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যদি নিজে ডাইরেক্ট আবেদন করেন তাহলে হচ্ছে আপনি ডাউনলোড করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। আর যদি আপনি এজেন্সি দিয়ে আবেদন করেন তাহলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার যে এজেন্সিতে আবেদন করবেন তারাই কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিবে। তবে এখানে যেটা রয়েছে আপনার ইনফরমেশনগুলো যেন প্রপারলি আপনি এখানে ইনক্লুড করেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে। আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা দুইটাভাবে আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনি চাইলে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে, আপনি যেহেতু এটা পিডিএফ ফাইলে থাকে, আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করে আপনি এটা ফিল আপ করে প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনার যদি লেখা ভালো হয় তাহলে চাইলে আপনি হ্যান্ড রাইটিং করেও সাবমিশন করতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। আপনি যদি একজন সিঙ্গেল পার্সন থাইল্যান্ডে ভ্রমণ করতে চান তাহলে হচ্ছে আপনি 60 থেকে 80 হাজার টাকার মতো আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন। ব্যাংকে যেটা থাকে আপনার একাধিক লেনদেন হয়েছে এরকম একটা অ্যাকাউন্ট আপনি শো করবেন। আপনার যদি সাথে ফ্যামিলি যায়, লাইক যদি আপনি 3 জনের ফ্যামিলি হয় তাহলে হচ্ছে আপনি 1,20,000 থেকে আপনি 1.5 লক্ষ টাকার মতো আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন। আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেখানে গিয়ে আপনি সলভেন্সি সার্টিফিকেট চাইলে আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। প্রুফ অফ ফান্ড, আপনি যেখানে কর্মরত রয়েছেন, বিশেষ করে আপনার যা প্রপার্টিস আছে, লাইক হচ্ছে গাড়ি বাড়ি, যা আদার্স প্রপার্টিস আছে, সমস্ত প্রপার্টিসকে ভ্যালুয়েশন করে আপনি প্রুফ অফ ফান্ডটাকে সাবমিশন করতে পারেন। কেননা ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি বিষয়। আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করেন না কেন, অবশ্যই প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। সেজন্য যেটা থাকে, আপনি এই প্রুফ অফ ফান্ডটাকে যত স্ট্রংলি প্রেজেন্ট করতে পারেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার এয়ার টিকিট বুকিংয়ের পেপারস দিতে হবে। আপনি আপ ডাউন এয়ার টিকিটের একটা বুকিংয়ের পেপারস আপনি সাবমিশন করবেন। হোটেল রিজার্ভেশনের কপি সাবমিশন করতে হবে। এই হোটেলটা আপনি চাইলে booking.com গিয়ে আপনি হোটেল রিজার্ভেশন করে আপনি এটা সাবমিশন করতে পারেন। আর যেটা রয়েছে এয়ার টিকিটস, আপনি নিজেও চাইলে কিন্তু যদি নিজে আবেদন করেন আপনি আপ ডাউন এয়ার টিকিটের যে কোনো এয়ারলাইন্সে, এখানে সে থাইল্যান্ডে অনেকগুলো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে, যেমন আমি দু একটা উল্লেখ করি। যেমন হচ্ছে গালফ এয়ারলাইন্স আছে, আমিরাত আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, কাতার এয়ারওয়ে আছে, তারপরে থাই এয়ারওয়ে আছে, আদার্স আরও অন্যান্য এয়ারলাইন্স আছে। আপনি চাইলে যে কোনো একটা এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে এটা বুকিং দিয়ে আপনি আপ ডাউন একটা এয়ার টিকিটের বুকিং দিয়ে বুকিংয়ের পেপারসটা সাবমিশন করলেই হয়ে যাবে। এখানে মূলত যেটা রয়েছে, আপনার এই এয়ার টিকিটের বুকিংয়ের জন্য কিন্তু কোনো কস্ট হয় না, এটা ফ্রি অফ কস্টে নেওয়া যায়। এরপরে যখন আপনি ভিসা পাবেন তখন আপনি ফাইনালি এয়ার টিকিট করে নিলেন।
আপনার একটা কাভার লেটার দিতে হবে। কাভার লেটারে আপনি আসলে কী কারণে থাইল্যান্ডে ভ্রমণ করতে চাচ্ছেন সেই কারণটা আপনাকে স্পেসিফিকভাবে উল্লেখ করতে হবে। সেটা উল্লেখ করে আপনি এখানে ফাইলটা সাবমিশন করতে পারেন। আপনি যদি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে কাভার লেটারটা আপনি সুন্দর করে লিখে সাবমিশন করবেন, আর যদি আপনি এজেন্সি দিয়ে করেন আপনার এই কাভার লেটারগুলো তারাই এখানে প্রোভাইড করে থাকে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে হচ্ছে আপনাকে কিছু আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে হচ্ছে আপনার যে বিজনেসের লাইসেন্স আছে, বিশেষ করে ট্রেড লাইসেন্স, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন, সাথে ভিজিটিং কার্ড দিবেন। আপনি যদি বিজনেসম্যান হিসেবে আপনার প্রোফাইলটা সাবমিশন করতে চান তাহলে যেটা রয়েছে আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে, বিশেষ করে আপনার যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা, সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিজনেস যে অ্যাকাউন্ট আছে সেই বিজনেস অ্যাকাউন্টটা শো করবেন। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি যে একজন প্রকৃত ব্যবসায়ী সেই জিনিসটা প্রুভ হবে। আপনার যেটা রয়েছে স্যালারি স্টেট, আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে যেটা রয়েছে আপনাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যেমন হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, আপনার এনওসি দিতে হবে, লিভ লেটার দিতে হবে, সাথে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। এনওসিটা মূলত আসলে নো অবজেকশন লেটার, আপনার বিদেশ যাত্রা আপনার প্রতিষ্ঠানের কোনো হচ্ছে অবজেকশন নাই, সেটাকে এনওসি বলা হয়। লিভ লেটারটা হচ্ছে আপনি যে ছুটি নিয়েছেন, আপনি ভিসা পেলে যে ওইখানে বেড়াতে যাবেন সেটার সংক্রান্ত আপনাকে যে ছুটি দিয়েছে সেটা একটা লিভ লেটার আপনি এনে সাবমিশন করবেন। আপনার যেটা রয়েছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যেটা রয়েছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড জমা দিবেন, সাথে হচ্ছে আপনার এনওসি দিবেন। আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে যেখানে অধ্যয়নরত রয়েছেন সেখান থেকে আপনি এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন। আপনি যদি সাথে আপনার ফ্যামিলি ভিজিট করে, লাইক হচ্ছে আপনাদের হচ্ছে ওয়াইফ বা বাচ্চা থাকে, তাহলে যেটা রয়েছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন। আপনার যদি বাচ্চা থাকে তাহলে যেটা বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেটটা আপনি সাবমিশন করতে পারেন। বিশেষ করে এখানে যেটা রয়েছে আপনার যদি বাচ্চা থাকে তাহলে হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেটটা আপনি প্রোভাইড করবেন। এটা হলো মূলত বেসিক ডকুমেন্টস। আপনি এই ডকুমেন্টসগুলোকে রেডি করে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। ভিসার জন্য আপনি এখন কিভাবে আবেদন করবেন, আপনার দুইটা প্রক্রিয়া আছে। আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন, আর একটা প্রক্রিয়া আছে ভিএসএফ গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হয়। আপনি নিজে ডাইরেক্ট আবেদন করতে পারেন। এখানে মূলত তারা ইন্টারভিউ নেয় হচ্ছে ওভার ফোনে। আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে তারা ইন্টারভিউ নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আর যেটা থাকে অনেক সময় ইন্টারভিউ না নিয়েও কিন্তু ভিসা দিয়ে দেয়, তবে যেটা থাকে ম্যাক্সিমাম টাইমেই কিন্তু তারা ফোন করে কল করে কিন্তু তারা ইন্টারভিউ নিয়ে নেয়। এখানে ভিসা হতে 3 থেকে 7 ওয়ার্কিং ডেসের মতো সময় লাগে। এখানে আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মূলত বিশেষ করে যারা ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করে বা হচ্ছে ট্যুর ভিসা নিয়ে কাজ করে, তাদের যে কোনো এজেন্সি দিয়ে জমা দিলে আপনি আপনার যেটা রয়েছে তারা আপনার ফাইলটাকে সুন্দর করে ডকুমেন্টস দিয়ে সাজিয়ে গুছিয়ে সাবমিশন করে দিবে। সেক্ষেত্রে যেটা রয়েছে তারা আপনার কস্টিং হয়তো একটু বেশি আসতে পারে। যেমন হচ্ছে এখানে দুইটা ভিসা হয়, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল ভিসা। এটা মূলত 3 মাসের ভিসা দিয়ে থাকে। তা আপনি যখন 3 মাসের ভিসা পেলে আপনাকে ঢুকতে তারা পারমিশন দিবে। আপনি একটা টাইমে যদি সিঙ্গেল এন্ট্রি নেন তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ 1 মাসও এখানে স্টে করতে পারবেন। আপনি যদি মাল্টিপল ভিসা নেন তাহলে যেটা রয়েছে সেটার মেয়াদও এখানে 3 মাসের থাকবে, কিন্তু এখানে কস্টিংটা একটু আলাদা আলাদা আসে। লাইক যদি আপনি সিঙ্গেল এন্ট্রি নেন তাহলে হচ্ছে আপনার ভিসার মেয়াদ থাকবে হচ্ছে 3 মাস, আপনার কস্টিং আসবে হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে মূলত আপনার ডাইরেক্ট হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ড এম্বাসির কস্ট। আপনি যদি মাল্টিপল ভিসার জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার ভিসা ফিস আসবে 15,000 টাকার মতো। এখানে যেটা রয়েছে সেটাও আপনি 3 মাসের ভিসা পাবেন, কিন্তু মাল্টিপল আর সিঙ্গেল এন্ট্রির ভিতর পার্থক্য হচ্ছে আপনি মাল্টিপল নিলে 3 মাসের ভিতর যতবার ইচ্ছা ততবার কিন্তু আপনি থাইল্যান্ডে আপ ডাউন করতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা নেন তাহলে যেটা রয়েছে আপনি এক ভিসা দিয়ে একবারই এন্ট্রি করতে পারবেন, সেটা আপনি 1 মাস সর্বোচ্চ স্টে করতে পারবেন। এটা হলো মূলত ডিফারেন্স। এখন আসেন হচ্ছে থাইল্যান্ডে আপনি ভ্রমণ করতে চাইলে আপনার খরচ কেমন হতে পারে, A to Z খরচ নিয়ে আপনাদের একটা ধারণা দেই। ভিসা ফিসটা আপনাদের তো বললাম, যদি আপনি এজেন্সি দিয়ে জমা দেন যেটা আসলে সিঙ্গেল এন্ট্রি ভিসা 3 মাসের, সেটার জন্য হয়তো আপনার 5,000 টাকা খরচ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কম বেশি হয়ে থাকে। এখন আসেন হচ্ছে আপনার এয়ার টিকিট, হোটেল কস্ট প্লাস হচ্ছে আপনার ফুড কস্ট কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দিই। এখানে মূলত যেটা রয়েছে আপনার কস্টিং কমানোর জায়গা হলো আপনার এয়ার টিকিট। আপনি যদি ধরেন একটু আগে থেকে টিকিট করে আপনি রেডি করেন, ভিসা পাওয়ার পরে যদি একটু 1 মাস আগে যদি আপনি টিকিট করেন তাহলে যেটা রয়েছে আপনার টিকিটের কস্টিংটা একটু কমে আসবে। তারপরে একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি, এক এক এয়ারলাইন্সে এক এক ধরনের কস্ট আসে, প্লাস হচ্ছে
আপনার সেরেনি ওয়েতেও কিন্তু এয়ারলাইন্সের টিকিট কিন্তু আপ ডাউন হয়ে থাকে। এখানে মূলত 500 থেকে 600 ইউএস ডলারের মতো আপনার আপ ডাউন খরচ হবে এয়ার টিকিটের। আপনি যদি হোটেল বুক করেন, আপনি যদি 2000 টাকা থেকে শুরু করে আপনার 5000 টাকার ভিতরে আপনি যথেষ্ট ভালো হোটেল পেয়ে যাবেন আপনি থাইল্যান্ডে। এখানে মূলত হচ্ছে আপনি booking.com-এ ঢুকে আপনি খোঁজ করে দেখতে পারেন যে অনেক হোটেল আছে, আপনি চিপের ভিতরে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তারপর আপনি ধরে নেন 2000 থেকে 5000 টাকার ভিতরে আপনার হোটেলের কস্ট আসতে পারে পার নাইট। ফুড কস্ট আসলে আপনি যেভাবে খাবেন সেভাবে আপনার খরচ হবে। তারপরে আনুমানিক আপনি 2000 টাকা পার ডে ধরতে পারেন। এটা আসলে 1000 টাকা, 1500 থেকে 2000 টাকা আপনি ধরতে পারেন। এটা 1500 থেকে 2000 টাকার ভিতরে আপনার ফুড কস্টটা ক্যাপচার হয়ে যাবে। এখন হচ্ছে আপনার টোটাল কস্ট কেমন আসলে, আপনি যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা নেন, যদি আপনি ফার্স্ট টাইম ভ্রমণ করেন, তাহলে যেটা রয়েছে আপনি কোনো এজেন্সি দিয়ে করলে আপনার ভালো হবে। 5000 টাকা আপনার ভিসা ফিস আসবে। আপনি ধরেন $550 মতো আপনার খরচ আসবে হচ্ছে এয়ার টিকিট খরচ। আপনি যদি 3000 টাকা করে পার নাইট আপনার হোটেল বুকিংয়ের কস্ট আসে, তাহলে যেটা রয়েছে আপনি যদি 7 দিন থাকেন তাহলে 3/7 21,000 টাকার মতো আসবে। এখানে কিছুটা কম বেশি হতে পারে, জাস্ট আপনাদের একটা আনুমানিক ধারণা দিচ্ছি, কারণ আসলে হোটেল বুকিং বলেন, এয়ার টিকিট বলেন, এগুলো কিন্তু টাইম ভেদে ভেদে ডিফারেন্ট হয়ে থাকে। আর ফুড কস্ট আপনি যদি 7 দিন থাকেন তাহলে হচ্ছে 7000, আর হলে 3500, সাথে 10,000 বা 11,000 12,000 টাকার মতো আপনার খরচ হতে পারে। তার মানে যেটা রয়েছে একজন পার্সন যদি ভ্রমণ করে, আপনি $550 যদি আপনার হয়, তাহলে ধরেন 50 থেকে 55,000 টাকার মতো আপনার ধরেন হয়তো যেটা রয়েছে আপনার প্লেন ফেয়ার আসতে পারে, কেননা এই মুহূর্তে কিন্তু হচ্ছে ডলারের রেটটা একটু হাই। যেটা রয়েছে আপনার সব মিলে 1,00,000 টাকার ভিতরে হলে আপনি খুব একটা চমৎকার ট্যুর দিয়ে 7 দিনের একটা ট্যুর দিয়ে আপনি চলে আসতে পারেন, থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। এখানে যেটা রয়েছে আপনারা যদি ডাইরেক্ট, আমি আসলে থাইল্যান্ডের পুরো ডিটেলসটা দিয়ে দিব আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে, বিশেষ করে তাদের যেটা রয়েছে ওয়েবসাইট প্লাস হচ্ছে তাদের যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, পুরো ইনফরমেশন থাকবে। আপনি চাইলে থাইল্যান্ড এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে নিজেও ফাইলটা সাবমিশন করতে পারেন। আপনি যে কোনো এজেন্সি ধরেও কিন্তু আপনি, বিশেষ করে যারা ট্যুর প্যাকেজ করে সেসব ট্যুর প্যাকেজ ধরেও কিন্তু আপনি আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি চাইলে একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আরও ট্যুর সংক্রান্ত অনেক দেশের আস্তে আস্তে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।